এবার সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অবস্থান জারি করেছেন সাধারণ শিক্ষার্থী। শেষ রক্ষাও হচ্ছে না এনসিপি দল এবং ডক্টর ইউনূসের। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আওয়ামী লীগের বাঁচিয়ে নির্বাচন করতে পারবে না। এখনো বর্তমানে বাংলাদেশে সিন্ডিকেট বন্ধ হয় না, চাঁদাবাজি এখনো কন্ট্রোল হয় না। আর আইন বাহিনী দেশে তৈরি হইতেছে। এদের হাত থেকে আমাদের দেশ রক্ষা করতে হবে। আমাদের ছেলেমেয়েদেরকে এই সমন্বয়করা নষ্ট বানাইতে নাই। সাজিল আলম এরা যে কজন সমন্বয়ক আছে কিছু না কিছু টাকা আত্মসাৎ করে। সংস্কার আজও হয় নাই, আর 20 বছর হবে না। নাইট ভাইকে মেসেজ দিছি, সাজিদ ভাইকে মেসেজ দিছি, কিন্তু তারা কোনো মেসেজ রিপ্লাই দেয় না। তারা তাদের মতো নিয়ে ব্যস্ত। এই যে এইভাবে যদি চলে তা কেমন হইব? এর জন্য এরা যুদ্ধ করছে, এরা তো আওয়ামী লীগের মতো ব্যবহার করতেছে। এরা আওয়ামী লীগ যে ব্যবহার করে খারাপ মুখে তোলা যায় না। তারা বলতেছে এখন তারা রাখবে না। শিক্ষার্থী কিংবা সাধারণ শিক্ষার্থীদের পরিবার তারা সবাই রাজপথে নেমে আসছে। তারা একটা কথা বারবার বলা বলি করেছে যে সমন্বয়কদের রাস্তায় পেলেই গণপিটুনি দেওয়া হবে। জুলাই আন্দোলনে কিংবা জুলাই বিপ্লবে যে একতাটা দেখেছিলাম আমরা, এক ধরনের সবাই এক সূত্রে গাঁথা হয়েছিল রাজনৈতিক দলগুলো, বিভিন্ন শক্তি, সেই একতাই ফাটল ধরেছে, চির ধরেছে, সেই একতা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। যারা আন্দোলনের সঙ্গে ছিলেন এবং যুবকরা নতুন দল গঠন করছে তাদের সংশোধন হওয়ার জন্য বলি। যাই হোক, এটা অন্য রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেছেন, কিন্তু এইটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকলো। এবং আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এবার সমন্বয়কদের বিরুদ্ধে অবস্থান করতেছেন সাধারণ শিক্ষার্থীরা এবং যারা আহত হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানে। প্রিয় দর্শক শ্রোতা, সবকিছু মিলে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সমন্বয়করা কত বড় বিপদের মুখে পড়তে চলেছে এবং সমন্বয়ক থেকে হওয়া রাজনৈতিক দল এনসিপি, এই দলটা কতটা হুমকির মুখে পড়বে। প্রিয় দর্শক, বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওটি দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। শুরুতে যে ভিডিওটি দেখলেন এটি হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের বাস্তবতা। যেমন সমন্বয়কদের উপরে বর্তমান আপনার যে জুলাই মাসকে কেন্দ্র করে যে আন্দোলন হয়, 5 আগস্ট যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, এই হচ্ছে বর্তমান আপনার সাধারণ শিক্ষার্থী কিংবা সাধারণ জনগণদের বক্তব্য। বর্তমান তাদেরকে হসপিটাল থেকে বের করে দিচ্ছে, তাদেরকে সুচিকিৎসা পর্যন্ত দিচ্ছে না, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা পর্যন্ত থেকে তাদেরকে প্রতিনিয়ত বঞ্চিত করা হচ্ছে। এবং বাংলাদেশে যে জুলাই ফাউন্ডেশন করা হয়, সেই ফাউন্ডেশন শুধুমাত্র নামে ক্ষেত্রে করা হয়। এটা আপনার এনসিপি নামে যেই দলটা বর্তমান গঠিত করছে, সেই দলের ক্ষেত্রে আপনার ব্যবহার করা হচ্ছে। বর্তমান আপনার সাধারণ শিক্ষার্থী কিংবা সাধারণ শিক্ষার্থীদের পরিবার তারা সবাই রাজপথে নেমে আসছে। তারা একটা কথা বারবার বলা বলি করেছে যে সমন্বয়কদের রাস্তায় পেলেই গণপিটুনি দেওয়া হবে। দেখেন, এদের যে বর্তমান ক্ষোভ, আসলে ক্ষোভটা খুবই স্বাভাবিক ভাই। কারণ যাদের হাত ধরে আপনারা মানে তথাকথিত বলেন যে এত বড় একটা অ্যাচিভমেন্ট, আজকে তাদেরকেই আপনারা ভুলে গেতেছেন। এখন যদি তাদের পাশে আওয়ামী লীগ সরকার দাঁড়ায় বা শেখ হাসিনা যদি দাঁড়ায়, তাহলে খেলা কিন্তু উল্টে যেতে পারে। বর্তমানে আপনার সাধারণ শিক্ষার্থী, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু এটাই কিন্তু বলা বলি করতেছে যে আওয়ামী লীগ সরকারই তো ভালো ছিল, তাহলে আমরা কেনই বা আওয়ামী লীগ সরকারকে পতন করাইলাম শুধুমাত্র এনসিপি দলকে গঠন করার জন্য? কই, আন্দোলনের আগে তো এই ধরনের কোনো নীতিমালা আমাদের সামনে তো প্রেজেন্টেশন করে নাই, কিংবা কোনো নীতিমালার বই তো আমাদের সামনে আইনা দেখাই নাই বা খুইলা দেখাই নাই, বা আমাদেরকে তো পড়ে দেখাই নাই যে আমরা যদি বিজয় হতে পারি তাহলে আমরা সরকার গঠন করব, আর আপনারা যে বা যারা রাজপথে নামবেন এবং পুলিশের গুলি খাবেন বা আওয়ামী লীগের হাতে গণপিটুনি খাবেন, আপনাদেরকে পরবর্তীতে আমরা সুচিকিৎসার ব্যবস্থা বা সেই সুযোগ সুবিধা আমরা দেব না, উল্টো আমরা আপনাদেরকে দেব বাস। যদিও এই ধরনের কোনো কথাবার্তা কিংবা কোনো চুক্তিতে আপনার বা কোনো কন্ট্রাক্ট পেপারে সাইন কিন্তু করে নাই, তারপরেও বর্তমান প্রতিনিয়ত বাস দিয়ে যাচ্ছে। আর এই সমন্বয়কারীরা বা যারা নাকি জুলাই মাসে আন্দোলন করছে বা এক একটা শরীরের পতঙ্গ মনে করেন হারিয়ে ফেলছে, তারা বর্তমান এই ধরনের কথা বলছে যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। বর্তমান এই সরকারের অধীনে তারা কেউ ভালো নাই। বাংলাদেশে মব জাস্টিস, দখলবাজিতা। সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান যারাই নাকি আন্দোলনের সাথে জড়িত ছিল সবাই এই সমন্বয়কদের এগেনস্টে রাজপথে নামতে যাচ্ছে। 5 আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের বড় একটি পরিকল্পনার ম্যাপ কিন্তু আমরা নানান দিক থেকে কিন্তু আপনার আমাদের কানে কিংবা আশেপাশে কিন্তু শোনা যাচ্ছে খুবই তীব্রভাবে। এটা কিন্তু হালকাভাবে দেখার কিন্তু কোনো সুযোগ নেই। উল্টো দিকে আপনার আওয়ামী লীগের আমি মনে করি ভাই ব্যক্তিগতভাবে সবচেয়ে বড় যেই অ্যাচিভমেন্টটা হবে সেটি হচ্ছে ভাই সাধারণ শিক্ষার্থী যারা নাকি এই আন্দোলনকে কেন্দ্র করে একদম মানে সামনাসামনি ছিল, বা যাদের আপনার হাত ধরে যাদের এত ত্যাগের বিনিময় এই সরকার গঠিত হয়, আজকে তারাই তাদেরকে বলতেছে যে রাজপথে পেলেই এদেরকে গণধোলাই দেওয়া হবে। আমরা আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এদেরকে উচিত শিক্ষা দিব। এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে বৈষম্য বিরোধী যেই ছাত্র আন্দোলন হয়েছিল সেই আন্দোলনকারীদের মন্তব্য কিংবা তাদের
পরিবার থেকে ঠিক একই কথা শোনা যাচ্ছে। তাহলে কি আওয়ামী লীগের সাথেই 5ই আগস্ট বড় একটি ধামাকা ঘটতে যাচ্ছে? অনেকটা এই ধরনের কিন্তু আবাস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু মনে করেন পড়তেছে বর্তমান। দর্শক বন্ধুরা, যাই হোক, কিন্তু আপনারা কিন্তু কোনোভাবে এটা কিন্তু এড়িয়ে পারেন না যে এনসিপি দল ছাত্রদের কিংবা সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে এই সরকার গঠিত করছে। এটা শুধুমাত্র তাদের ব্যক্তিগত এবং তাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার জন্যই। এটা কিন্তু আর মুখে বলতে কিন্তু হবে না, দেখাই যাচ্ছে। এনিওয়ে দর্শক বন্ধুরা, এখন দেখা যাক যে এই সাধারণ শিক্ষার্থীরা তারা বলতেছে যে সমন্বয়ক উপদেষ্টাদের পেলেই রাজপথে আমরা এদেরকে গণধোলাই দিব আওয়ামী লীগের সাথে সমন্বয় হয়ে। দেখা যাক এখন বাস্তবে কতটুকু। পিআর পদ্ধতি সাম্প্রতিক সময়ে যে ব্যাপার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং ইসলামী দলগুলোর সঙ্গে এনসিপির জোট বাঁধা, চিরশত্রু জামাত এবং ইসলামী আন্দোলন এক সূত্রে গাঁথা, এই ব্যাপারগুলো সবগুলো হচ্ছে বিএনপি বিরোধী একটা অভিযান এবং বিএনপির বিরুদ্ধে একজোট হওয়া, বিএনপিকে একঘরে করা এবং রাজনৈতিক সমঝোতা নষ্ট হওয়ার কৌশল হিসেবে এই তত্ত্বটা বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, যেন এই তত্ত্বের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বেশি ফাটলের সৃষ্টি হয় এবং এতে করে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং সরকার কৌশলে তাদের মেয়াদ বাড়িয়ে নিতে পারে। নির্বাচন দেরিতে দিয়ে সরকার আরও অনেক দিন মেয়াদ বাড়িয়ে নিতে চাই, এরকম তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে চতুর্দিকে। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবির ভালো মন্দ জানতে চাওয়া হলে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেছেন, মানুষ এখন জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ। এই মুহূর্তে পিআর পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা নিয়ে আলোচনা অর্থহীন। কিভাবে নির্বাচন হবে সেটি নির্বাচনী আইনে বলা আছে। সংবিধানে উল্লেখ রয়েছে। সব ঠিকঠাক থাকতেও এই নতুন বিতর্ক সামনে আনা হচ্ছে একটি মাত্র কারণে। তিনি বলছেন, সরকারে এখন যারা যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকতে চায়, অর্থাৎ সরকার তাদের মেয়াদ বাড়িয়ে নিতে চায়, যাতে জবাবদিহিতার সরকার গঠিত না হয়, জাতীয় নির্বাচন যাতে পিছিয়ে যায়, এই আলাপ এখন অর্থহীন, অর্থাৎ পিআর পদ্ধতির আলাপ এখন অর্থহীন তিনি বলছেন। তার মতে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে হলে যারা পরিবর্তন আনতে চান তারা সরকার গঠন করে সেটি করুন। অন্তর্বর্তী সরকার কেন এটি করবে? এটি তাদের দায়িত্বের মধ্যেই পড়ে না। মঞ্জিল মোর্শেদ আরও বলেছেন, এখন তরুণদের যুগ, তাদের গায়ে জোর আছে, আমরা বয়স্করা তো শুধু বলতেই পারবো। পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে এখনকার আলোচনা ভিত্তিহীন। নির্বাচন পদ্ধতি একটি সামাজিক চুক্তি, যারা চাইছেন তারা ক্ষমতায় গিয়ে এটি করেন তাহলে ঠিক আছে। আলোচনার ভিত্তিতে এই পদ্ধতির পরিবর্তন ঘটতে পারে না। আমরা 90-তে দেখেছি এমন আলোচনা, দল ক্ষমতায় গিয়ে সেই ঐক্যমত্যের মূল শর্তটাই পূরণ করেনি তখন। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী বলেছেন, পিআর পদ্ধতিটি আমার কাছে পরিষ্কার নয়। এখন যারা মাঠের রাজনীতিতে আছেন তারা সবাই চাইলেও যদি বিএনপি না চায় সেটি বাস্তবায়ন হবে না। ঐক্যমত্য না হলে কিভাবে এই পদ্ধতি বাস্তবায়ন করা হবে? আবার বলা হচ্ছে, জামাত সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে একটি যুক্তি দিচ্ছে, সেটি হচ্ছে টাকার খেলা বন্ধ করা। প্রার্থীদের টাকা খরচ করতে হয়, বিষয়টি আপাতত মনে হচ্ছে খুব স্বচ্ছ, কিন্তু ধরুন জাতীয় পার্টি, অনেকের দৃষ্টিতে এটি খারাপ দল, এই দলও নির্বাচনে 7% ভোট পায়। সংখ্যানুপাতিক হলে জাতীয় পার্টি 21টি আসন পাবে, তাহলে 21টি না পেলে 15টি অন্তত পাবে, কিংবা তার চেয়েও কম যদি পায় 5টি আসন পাবে। তো এর মধ্যে জাতীয় পার্টি যদি এক একটি আসন 500 কোটি টাকায় বিক্রি করতে চায়, সেটি কি বিক্রি করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। হতেই পারে আপোষ রফার মাধ্যমে কিনে নেবে কেউ, আওয়ামী লীগের লোকেরাই হয়তো কিনে নেবে। এলাকায় যেতে হলো না, তাদের মারপিট করতে হলো না, ভোট কেন্দ্র দখল করতে হলো না, এমনকি রাজনীতিও করতে হলো না, নমিনেশন কিনতেও হলো না, কিন্তু ভোট হয়ে গেল। ভোটে 5টি আসন তারা পেয়ে গেল, সারা দেশের ভোট এক জায়গায় করে সেই 5টি আসন তারা উঁচু বাজার দরে 5 জন মানুষের কাছে বিক্রি করে দিল। সেই 5 জন মানুষ কিন্তু আওয়ামী লীগেরও হতে পারে, সেই 5 জন মানুষ বিএনপিরও হতে পারে, তাদের কাছে জাতীয় পার্টি এই 5টা আসন বিক্রি করে দিল হয়তো 5,000 কোটি টাকা দিয়ে। তাহলে কি সেটা বাণিজ্য নয়? এটা বরং অনেক বড় বাণিজ্য, এটা মাফিয়া বাণিজ্য হয়ে যাবে। এদিকে যে কথা বলছিলাম যে মানবজমিনের ম্যাগাজিন জনতার চোখ, সেখানে বলা হচ্ছে প্রফেসর ইউনূস সরকারের মধ্যেই আরেকটা সরকার বাস করছে যারা ইউনূসের কাছের মানুষ। সরকার গঠন হয়েছিল মূলত কাছের মানুষ এবং পুরনো কলিগদের পুনর্বাসনের মধ্য দিয়ে, যা এখন বুমেরাং হয়ে গেছে। অর্থাৎ জনতার চোখ বলতে চাচ্ছে যে প্রফেসর ইউনূস যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, তার উপদেষ্টা পরিষদ বাছাই করেন, তখন তিনি পুরনো মুখ চেনা, পুরনো কলিগ, গ্রামীণ ব্যাংকের লোকজন, এনজিওর লোকজন, তাদেরকে নিয়ে এসেছেন, তাদেরকে নিয়ে এসে সরকার গঠন করেছেন, যে সরকারটা আসলে অনেক বেশি দুর্বল হয়ে গেছে, যে সরকারটা এখন কাজে দিচ্ছে না। তারা নিজেরা নিজেদের স্বার্থ উদ্ধার করতে ব্যস্ত, তেল মারা পক্ষ নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত, নানা রকম তত্ত্ব তারা সামনে ছেড়ে দিতে ব্যস্ত। তাতে করে প্রফেসর ইউনূস পড়ছেন বিপদে, তার মান সম্মান প্রশ্নের মুখে পড়ছে। তাদের কর্মকাণ্ড প্রফেসর ইউনূসকে বিতর্কিত করছে এবং এই সরকার যদি শেষ পর্যন্ত ব্যর্থ হয় তাহলে কোনো উপদেষ্টার কাঁধে এই দায় চাপবে না, এই দায় চাপবে প্রফেসর ইউনূসের কাঁধে। সুতরাং সরকারের মধ্যে আরেকটা সরকার বাস করে এই পিআর পদ্ধতি সহ বিভিন্ন তত্ত্ব নিয়ে তারা কাজ করছে, বিভিন্ন তত্ত্ব বাজারে ছেড়ে দিচ্ছে এবং ছেড়ে দেওয়ার মূল কারণ হচ্ছে তারা চায় ক্ষমতাটা দীর্ঘায়িত করতে, যেন তারা আরও অনেক দিন ক্ষমতায় বসে থেকে মানে তাদের স্বার্থ উদ্ধার করতে পারে।
শেখ হাসিনা সরকারকে আমরা দায়ী করি। শেখ হাসিনা অকপটেই বলেছিলেন আমার পিয়নও 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। তো শেখ হাসিনার পিয়ন 15 বছরে 15.5 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু মাত্র 7-8 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পিয়ন 300 কোটি টাকার মালিক হয়েছে। তাহলে সে যদি 15 বছর 15.5 বছর সময় পেত তাহলে কত হাজার কোটি টাকার মালিক হতো? সেই প্রশ্নটা কিন্তু সামনে আসছে, এবং সেই প্রশ্নটা যখন সামনে আসছে তখন তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করছেন মানুষ যে আমরা কি শেখ হাসিনার শাসনের চাইতে ভালো শাসন ব্যবস্থা আদৌ পেয়েছি, নাকি অযথাই আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছি, আমরা সেই রূপ থেকে নিজেদেরকে পরিবর্তন করতে পারি। আসসালামু আলাইকুম। একটা ইন্টারেস্টিং বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, সেটা হচ্ছে যে শেখ হাসিনা তো 5ই আগস্ট পালায় গেলেন। তিনি যে পালায় গেলেন সেটা বহু নেতা আর মানে ঠাউর করতে পারেনি, মানে টের পাননি, পাইলে আরো অনেকে চলে যেত। কিন্তু খেয়াল করবেন কতজন অ্যারেস্ট হয়েছে, বহু নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে। তার মধ্যে রাঘব বোয়াল যদি বলেন, সেই সালমান এফ রহমান, আনিসুল হক, তারাও গ্রেপ্তার। কিন্তু শেখ হাসিনার একজন স্বজনের নাম বলেন তো, মানে ব্লাড রিলেশন, যাদের নামের আগে শেখ আছে, পাবেন? নেই। তার মানে হচ্ছে যে কি পরিণতি হবে শেখ হাসিনার, এবং তাকে যে দেশ ছাড়তে হবে সেটা শেখ হাসিনা জানতো, টের পেয়েছিল। সেই জন্য সমস্ত তার নেতাদেরকে, যেমন ফজলিনুর তাপস 4 তারিখে গেছে, এটা তো প্রমাণিত। আর বাকিরা তো তারা তো পর্দার সামনে আসেন না। শেখ হেলাল বলেন, শেখ জুয়েল বলেন, আরো অনেকে, চাস্তো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, একটা ভাই ব্রাদার শেখ হাসিনার কেউ কিন্তু ছিল না। সেই কথাটা আজকে মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা, তিনি কিন্তু বলছেন যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার 2 দিন আগেই আত্মীয় স্বজনদের দেশ ছেড়ে পালিয়ে যেতে বলেছিলেন তিনি। এটা কিন্তু প্রমাণিত। একটা তিনি ভুল মানে মেসেজ দিচ্ছেন, সেই ভুল মেসেজ, এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও বলছে যে শুধু স্বজনদেরকে সে মেসেজ করছে তোমরা চলে যাও। ফলে 3 তারিখ 4 তারিখে সবাই কিন্তু হাওয়া, মাঝখানে তার ব্লাড রিলেটেড কেউ না এমন নেতারা এখন জেল খাটছে, পালায় বেড়াচ্ছে, পালাতে গিয়ে অনেকে মারাও গেছে, এমন একটা পরিস্থিতির মধ্যে। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানে এই দাবি করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আত্মীয় স্বজন কেন গ্রেপ্তার হয়নি তা জানিয়ে আলাল বলেন, শেখ হাসিনা 2রা আগস্ট তার আত্মীয় স্বজনদের খুদে বার্তা পাঠিয়েছিলেন, মেসেজে, টেক্সট। সেখানে তিনি বলেন তোমরা যেভাবে পারো দেশ ছেড়ে চলে যাও, দেশ থেকে বিদেশে পালাও, যে কারণে তার কোনো আত্মীয় স্বজন গ্রেপ্তার হয়নি, সবাই নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাহলে দেখেন আজকে এই শেখ হাসিনা কত রকম স্বার্থপর। সে তার রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনকে চিনল, ঘনিষ্ঠজনদেরকে চিনল, নিজেও বাঁচলো, অন্যদেরকে বাঁচালো, কিন্তু দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে কিন্তু ফেলে চলে গেল। বলছেন যে যারা আন্দোলনের সঙ্গে ছিলেন এবং যুবকরা নতুন দল গঠন করছে তাদের সংশোধন হওয়ার জন্য বলি। যাই হোক, এটা অন্য রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেছেন, কিন্তু এইটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকলো। এবং আমি বললাম তো যে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজনও গ্রেপ্তার হয়নি, একজনকেও বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়নি। পরে সীমান্ত পথে যেভাবে ইভেন ওয়াইদুল কাদেরও যেভাবে পালিয়েছেন সেভাবে পালাতে হয়নি। দলের সাধারণ সম্পাদক সহ তার রক্তের বাইরে সবাই বিপদে পড়লো, শুধু শেখ হাসিনা এবং তার রক্তের সম্পর্কে যারা, প্রত্যেকেই দেশে পালিয়ে গেল। অথচ তিনি বলেন, ক্ষমতায় থাকতে বলতেন যে আমি আমার আত্মীয় স্বজনকে চিনি না, আমার পরিবার বলতে আমি আর রেহানা ছাড়া আর আমার কেউ পরিবারের সদস্য না, এমন ভাব দেখাতেন। কিন্তু তলে তলে কিন্তু এরা সমস্ত মিনিস্ট্রি নিয়ন্ত্রণ করতেন। বড় বড় যত প্রকল্প বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে 15 বছরে, সবগুলো নিয়ন্ত্রণ করতেন ওই শেখ হেলাল, শেখ জুয়েল, তারপরে তারিক সিদ্দিক, এরাই সবকিছু নিয়ন্ত্রণ করতো। এবং তারাই লুটে পুটে প্রচুর সম্পদ গড়েছেন দেশে এবং বিদেশে। দেশে অল্পই আছে, সেগুলো আটক হয়েছে, বিদেশে যেগুলো নিয়ে গেছে সেগুলো তো হাতছাড়া। তাহলে শেখ হাসিনা কেমন নেত্রী, এটা আওয়ামী লীগের নেতারাই, তাদেরই উচিত বিশ্লেষণ করা যে কেন তার রক্তের কেউ আটক হলো না, আর রক্তের সম্পর্কের বাইরে তারা কেন আজকে জেলে পৌঁছতেছে, কেন তারা দৌড়ের উপরে আছে। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, দেশের অবস্থা বেশি একটা ভালো না, রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত। আপনারা সোশ্যাল মিডিয়াতে সমস্ত কিছু দেখতেছেন, এই সম্পর্কে আপনারা অবগত। যাই হোক দর্শক, দেশের পরিস্থিতি সম্পর্কে আজকের এই ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা এবং সাধারণ শিক্ষার্থী বর্তমান এনসিপি দলের উপর কতটা পরিমাণে ক্ষিপ্ত হয়েছে। অপরদিকে সেনাপ্রধান কিন্তু ডক্টর ইউনূসকে কঠিন বার্তা দিয়েছে, যে কোনো মুহূর্তে শেখ হাসিনা আবারও বাংলাদেশে পুনর্বাসন হতে পারে। যাই হোক দর্শক, এ সম্পর্কে আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন করে নিউজ নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।